আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কেউ যাতে অহেতুক ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ছাত্র আন্দোলন উস্কে দিয়ে বিএনপি রাজনৈতিক দেউলিয়াতের প্রমাণ দিয়েছে বললেন হানিফ। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বাকশাল কায়েমের অভিযোগ রিজভির। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে পুলিশ, স্বীকার করলেন ডিএমপি কমিশনার। জানালেন আবরারকে চাপা দেওয়া বাসটির ছিল না রুট পারমিট। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কেউ যেন অহেতুক ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্তদের সময় মতো ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন তিনি। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করায় অবহেলিত এলাকার উন্নয়ন অব্যাহত রেখেছে সরকার। বিশেষ করে কক্সবাজার মহেশখালী নিয়ে নানামুখী পরিকল্পনার কথাও জানান তিনি। এসব কারণে পৃথিবীর বিভিন্ন দেশের বিনিয়োগে এগিয়ে আসায় বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার খুলেছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়ন করা গেলে এর সুফল পাবে জনগণ। এক্ষেত্রে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশও দেন তিনি। উন্নয়ন যথাযথ বাস্তবায়নের পাশাপাশি নির্ধারিত জিডিপি অর্জনে সরকার সক্ষম হবে বলেও আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করতে ভোট নয়, নৌকা প্রতীক হলেই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবির রিজভীর অভিযোগ, বেগম জিয়াকে হত্যা করতে উন্মুক্ত সরকার। বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধী মতের নেতাকর্মীদের ওপর চরম নির্যাতন চালানো হচ্ছে। নির্বাচনী ব্যবস্থা প্রশ্নবিদ্ধ করে আওয়ামী লীগ দেশে বাকশাল কায়েম করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ছাত্র আন্দোলন উস্কে দিয়ে বিএনপি রাজনৈতিক দেউলিয়াতের প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল হক আলম হানিফ। কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি নিজস্ব রাজনৈতিকভাবে কোনো দায়িত্ব পালন করার এখন আর ক্ষমতা নেই। তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করারও তাদের ক্ষমতা নেই। সরকারের সাধারণ জনগণের কাছে তাদের যাওয়ার সুযোগ নেই। সেই কারণে উনি সবসময় ওই আকাশের দিকে তাকায় থাকে কখন বৃষ্টি হবে। যদি এখন সড়ক দুর্ঘটনা হয়েছে, ছাত্ররা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামছে, উনি সঙ্গে সঙ্গে মনে করলেন যে এটা একটা বড় সুযোগ, এই সুযোগে বোধহয় সরকারের বিরুদ্ধে কিছু করা যাবে। নিজের ক্ষমতা না থাকলে অন্যের পর ভর করে খুব বেশি দূর আগানো যাওয়া যাবে না। অন্য কাউকে উস্কানি দিয়ে সরকারের বিরুদ্ধে সাময়িক হয়তো বিভ্রান্ত করা যেতে পারে, কিন্তু এটা খুব বেশি সময় করা যাবে না। এগুলো উস্কানি দিয়ে বিএনপি নিজেকে রাজনৈতিকভাবে আরও দেউলিয়া হিসাবে প্রমাণ করছে। এমপিও ভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে নন এমপিও শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সকালে এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি শুরু করে শিক্ষকরা। কদম ফোয়ারার সামনে পুলিশের বাধার মুখে পড়ে সেখানে বসে পড়েন শিক্ষকরা। শিক্ষকদের বিক্ষোভের কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তা ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষকরা জানান, 2018 সালের 5 জানুয়ারি সরকারের পক্ষ থেকে এমপিও ভুক্তি করার আশ্বাসের প্রেক্ষিতে তারা আন্দোলন স্থগিত করেছিলেন, কিন্তু গত 1 বছরের বেশি সময় পার হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এখন তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এমপিও ভুক্তির দাবি জানাতে চান বলে জানান শিক্ষকরা। সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এদিকে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। সড়কে দুর্ঘটনা কমাতে সেফ সিটি নামে একটি প্রকল্প চলমান আছে বলেও জানান
আসাদুজ্জামান খান বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে, কমবে দুর্ঘটনা ও যানজট। এদিকে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ উপলক্ষে রাজধানী মহানগর নাট্যমঞ্চে ডিএমপি কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারকে চাপা দেওয়া সুপ্রভাত বাসটির বিরুদ্ধে ২৭টি মামলা ছিল বলেও জানান ডিএমপি কমিশনার। এমনকি রুট পারমিটও ছিল না বাসটির। তিনি আরও বলেন, রাজধানীতে চুক্তিভিত্তিক বাস চলাচলে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী, তবে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার জন্য পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে দায়ী নিতে হবে বলেও মনে করেন তিনি। ভৈরব ও চুয়াডাঙ্গায় সর্বত্র এখন নির্বাচনী হাওয়া বইছে। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে এগিয়ে আসায় বাড়ছে প্রার্থী ও ভোটারদের তৎপরতা। দিনরাত পথসভা ও গণসংযোগ করছেন তারা, দিচ্ছেন নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভৈরব শহর জুড়ে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। এরই মধ্যে নৌকা ও মোটরসাইকেল করে প্রচারণা কর্মসূচি নিয়ে চষে বেড়াচ্ছেন প্রার্থী সমর্থকরা। এ নির্বাচনে ভৈরবের চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, উঠান বৈঠক ও পথসভা করছেন বিরামহীনভাবে। শেষে আমি বিশেষ করে নির্বাচন আমি বিপুল ভোটের ব্যবধানে আমি ৫০০ পাল্লার রহমতে নৌকা মার্কা দিয়ে এই নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের জয় হবে। ছোট ছোট রাস্তাঘাট যেখানে যে সমস্যা রয়েছে এগুলো যেন আমি সমস্যার সমাধান করতে পারি। ভোটারও নিজেদের প্রার্থী বাছাইয়ের নানা হিসাব নিকাশ করছেন। আর যারা এই রাস্তাঘাট কালপাড় যারা মনে করবো তারাকে আমরা ভোট দিব। অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে, আইনানুগভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ভৈরব উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,৪০২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ১,১২,৯৮২ জন আর নারী ভোটার হচ্ছে ৯৮,৪২০ জন। ৮২টি কেন্দ্রের ৫৪৩টি বুথে ভোট গ্রহণ করা হবে। এদিকে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার ৪ উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয় নির্বাচনী প্রচারণা। তো সন্ত্রাস মুক্ত উপজেলা আমি করতে চাই। আমি নির্বাচিত হলে যে কাজগুলো বাকি আছে বর্তমান সরকারের উন্নয়নের ধারার মধ্যে দিয়ে বাকি কাজ আমি শেষ করতে পারব। ৪ উপজেলায় ভোটার সংখ্যা ৮,৫৩,০০৯ জন। মোট কেন্দ্র রয়েছে ২,৩৪৩টি। নারী নির্যাতন, যৌতুক প্রথা, বাল্যবিবাহ এবং মাদক দ্রব্য উন্নয়নের জন্য আমি মূলত চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নৌকা মার্কাকে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। এরই মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। আশা করি এই সব সার্বিকভাবে আমরা আমাদের প্রস্তুতি আমাদের রুটিন মাফিক এগিয়ে যাচ্ছে। তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ ভৈরব ও চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামনহুদা ও জীবননগর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন বৃদ্ধি পেলেও বিক্রি কমে গেছে। বর্তমানে জেলার মধ্যপাড়া খনি এলাকায় ১৩৫ কোটি টাকার ৬ লাখ মেট্রিক টনের উপরে পাথর মজুদ রয়েছে। প্রতিদিন যে পরিমাণ পাথর উত্তোলন হচ্ছে তার থেকে অতি সামান্যই বিক্রি হওয়ায় কঠিন শিলা প্রকল্পটিতে জটিলতা দেখা দিয়েছে। দিনাজপুরের মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়ার ট্রেস্ট কনসোর্টিয়াম গেল ডিসেম্বর ও জানুয়ারি মাসে খনি থেকে ১,২৫,০০০ মেট্রিক টন করে পাথর উৎপাদন করে। ফেব্রুয়ারিতে ১,১০,০০০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। কিন্তু মধ্যপাড়া পাথর খনি কর্তৃপক্ষের বিক্রয় নীতি বাজার উপযোগী না হওয়ায় প্রতি মাসে ১০ কোটি টাকা আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার, জানালেন খনি কর্তৃপক্ষ। সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ একটা প্রজ্ঞাপন জারি করেছে যে 3XL 30 টন এবং 2XL 22 টন এর বেশি নিতে পারবে না। তো আমরা সেই নীতিমালাটাকে অনুসরণ করে এর বেশি ওভারলোড দিই না। কিন্তু অন্যান্য জায়গায় যে সমস্ত সোর্স আছে তারা ওভারলোড নিয়ে যাচ্ছে, মানে বিক্রির গতি কমা, এটি মূলত কারণ।
2015 সালের মাঝামাঝি সময়ে মধ্যপাড়া পাথর খনি কর্তৃপক্ষের অদক্ষ বিপণন ব্যবস্থার কারণে পাথর খনির 9টি ইয়ার্ডে প্রায় 7 লাখ টন পাথর অবিকৃত থাকায় উদ্ভূত পরিস্থিতির জন্য দেশের একমাত্র পাথর খনিটি বন্ধ হয়ে যায়। বর্তমানে অবিকৃত পাথরের স্তূপ ক্রমবর্ধমান হারে বাড়তে থাকলে কিছুদিনের মধ্যেই পাথর খনিটি আবারও বন্ধের মুখে পড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা। এখানে পরিবহন 40 মেট্রিক টন দিয়ে তখন দেখা যেত 100 গাড়ি পাথর বিক্রি করতে পারতাম। এখন সেই জায়গায় আমরা পাথর বিক্রি করতে পারি মাত্র 10 গাড়ি বা 5 গাড়ি। ভাড়া আমরা 1000 করে দিলে 13,000, হিলি থেকে পাচ্ছে উনি হলে মনে করেন যে 24,000 ভাড়া। আমার সংগঠনে প্রায় 200 শ্রমিক, তারা পাথর বিক্রি কম হওয়ার কারণে মানবতার জীবনযাপন করতেছে। খনি কর্তৃপক্ষ আরও জানান, রূপপুর পারমাণবিক কেন্দ্রে পাথর সরবরাহ করা হচ্ছে। এছাড়াও টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর ও দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ 4 লেনের সড়ক কাজ শুরু হলে 2 মাসের মধ্যেই মজুদ পাথর শেষ হয়ে যাবে। মেগা প্রকল্প সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে যদি মধ্যপাড়ার পাথর ব্যবহারে সরকার বাধ্য করে, তাহলে একদিকে সরকারের রাজস্ব বৃদ্ধি পেত, অন্যদিকে দেশের টাকা দেশেই থাকত। কিন্তু এই অবস্থা চলতে থাকলে পাথর খনিটি অনতিবিলম্বে অর্থনৈতিকভাবে লোকসানের সম্মুখীন হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচে সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। রাঙামাটিতে 7 জন নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে তদন্ত কমিটি। শান্তি বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের চিহ্নিত করার সুপারিশ। বিরতির পর আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। ঢাকায় বাস চাপায় শিক্ষার্থী আবরার নিহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে 1 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মিছিল বের করা হয়। এতে রাস্তার 2 পাশে অনেক যাত্রীবাহী বাস ও ট্রাকে আটকা পড়ে। বন্ধ হয়ে যায় রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল। শিক্ষার্থীরা অভিযুক্ত বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 19 মার্চ রাজধানীতে বাস চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস BUP ছাত্র আবরার আহমেদ চৌধুরী। রাঙামাটির বাঘাইছড়িতে সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ড পরিকল্পিত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী। দুপুরে বৈঠক শেষে তিনি জানান, পাহাড়ের শান্তি সম্প্রীতি বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। এর আগে সকালে 7 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল ঘুরে দেখেন। সোমবার সন্ধ্যায় ভোট শেষে বাঘাইছড়ি উপজেলায় ফেরার পথে 9 কিলো এলাকার নির্বাচন সংশ্লিষ্টদের গাড়িতে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে। এতে 7 জন নিহত হন। পরিকল্পিতভাবে এটা করা হয়েছে আমাদের কাছে মনে হচ্ছে যে এখন এটা কেন যারা করলো তারা নিশ্চয়ই দুষ্কৃতিকারী এবং সবগুলো অবৈধ অস্ত্রধারী। তো নিশ্চয়ই সরকার এই বিষয়টা সরকারের নোটিশে আছে। আমরাও এটা করবো যে অবৈধ অস্ত্র যেন এখান থেকে উদ্ধার হয়। আমাদের এখানে যারা বসবাস করে পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে যেন সবাই সুন্দরভাবে বসবাস। কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপ থেকে বাংলা চ্যানেল পার হয়ে সেন্ট মার্টিন গেছেন প্রতিবন্ধী ও নারীসহ 34 সাঁতারু। বৃহস্পতিবার সকাল 9:40 টেকনাফের শাহপরী দ্বীপ জেটি ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে 16.1 কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিতে সাঁতার শুরু করেন তারা। এ দলে যে 2 জন নারী রয়েছেন তারা হলেন মিতু আক্তার ও সোহাগী আক্তার। মিতু আক্তার প্রথম বাংলাদেশি নারী যিনি এর আগে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। এ দলে রয়েছেন গত 13 বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু লিপ্টন সরকার, মোহাম্মদ শোয়েব নামে 69 বছরের এক প্রতিবন্ধী বৃদ্ধ এবং ডাকসু নবনির্বাচিত সদস্য সাইফুল ইসলাম রাসেল। পানিতে ডুবে মৃত্যু থেকে রক্ষা পেতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে গুরুত্ব আরোপ করতে এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। ঘটনার পর ঘাতক ইবাদত হোসেন নিজেও আত্মহত্যা করেছেন। জেলার আলমডাঙ্গার বড় বোয়ালিয়া গ্রামে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনাটি হয়। মধ্যরাতে ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে রাতে ইবাদত তার স্ত্রী জাহানারাকে ঘরের মধ্যে কুপিয়ে হত্যা করে। এরপর তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রাজফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় সকালে এর আয়োজন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে ভৈরবে সভা করেছে জেলার টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের কার্যালয়ে স্মরণ সভায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তিস্তা সহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে উত্তরের তিস্তা ব্যারেজ অভিমুখে রোড মার্চ শুরু করেছে বাসদ। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সকালে সমাবেশের মধ্য দিয়ে রোড মার্চ শুরু হয়। এতে অংশ নেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালিকুজ্জামান, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন ও রংপুর জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস। সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে বাড়ানোর প্রতিবাদে এবং পৌর এলাকার সর্বত্র সুপেয় পানির সরবরাহ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রেস ক্লাবের সামনে সকালে কর্মসূচি করে নাগরিক আন্দোলন মঞ্চ। আজ থেকে 24 মার্চ পর্যন্ত 4 দিনের জন্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। তবে পাসপোর্টধারী যাত্রীরা এই সময় যথারীতি যাতায়াত করতে পারবেন। ভোমরা C&F অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা প্রশাসন ও ভারতীয় C&F যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। পটুয়াখালীতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাক্তার রাজনের আকস্মিক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে নোয়াখালীতে সম্মিলিত চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন হয়েছে। জেনারেল হাসপাতালের সামনের সড়কে এ কর্মসূচি হয়। নেত্রকোনায় 4 বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ও দোষীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে একটি শিশু সংগঠন। শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিশুদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। ধামরাই প্রাথমিক সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। উপজেলা চত্বরে দুপুরে কর্মসূচি হয়। 3 দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সদর হাসপাতাল চত্বর থেকে সকালে বিক্ষোভ সমাবেশটি বের হয়। পরে শহরের 0 পয়েন্ট শাপলা চত্বরে মানববন্ধন করে তারা। শব্দ দূষণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। শহরের ট্যাঙ্কেরপাড় এলাকায় এই কর্মসূচি করে তারা। এ সময় শিক্ষার্থীরা শব্দ দূষণ রোধ সম্পর্কিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। আগামী 24 মার্চ ফরিদপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ পুরুষ 3য় ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। 3 জন কৃতি প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন তিনি। মানিকগঞ্জ পৌরসভার নির্মাণাধীন হকার্স মার্কেটে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন হয়েছে। বাস স্ট্যান্ডের সামনে সকালে ঘণ্টাব্যাপী কর্মসূচি হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুষ্টিকর জিঙ্ক ধান নিয়ে মতবিনিময় সভায় এই জাতের ধানের আবাদ বাড়ানোর আহ্বান জানানো হয়। হারভেস্ট প্লাস বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আফতাব হোসেন সহ অন্যরা। দ্রুত বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সকল জেলার দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা সহ 8 দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন দলিত জনগোষ্ঠীর সদস্যরা। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন জেলা শাখার আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি হয়। লালমনিরহাটে প্রথম বিভাগ ক্রিকেট লীগ 2018-19 উদ্বোধন করা হয়েছে। শেখ কামাল স্টেডিয়ামে সকালে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিউল আরিফ। জেলার 8টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কেউ যাতে অহেতুক ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ছাত্র আন্দোলন উস্কে দিয়ে বিএনপি রাজনৈতিক দেউলিয়াতের প্রমাণ দিয়েছে বললেন হানিফ। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে বাকশাল কায়েমের অভিযোগ রিজভির। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয়েছে পুলিশ, স্বীকার করলেন ডিএমপি কমিশনার। জানালেন আবরারকে চাপা দেওয়া বাসটির ছিল না রুট পারমিট।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7:30টায়। তার আগে 6টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।